আমি सलमान ভাইয়ের কাছে 130 টাকা ফেরত চাই। प्लीज सलमान सर, मेरा 130 रुपया आप वापस कर दीजिए। কালকে দেখতে গেছিলাম সিকেন্দার, দেখার পর আমার যেটা ফিল হলো, এরকম ফিল হবে আমি ভাবতে পারিনি একজন সালমান খানের ফ্যান হয়ে। সিকেন্দার, আমি সালমান খান এখন সত্যি স্ক্রিপ্ট চেঞ্জ করা উচিত। তার চেয়েও বড় কথা, কলকাতার বুক মাই শোতে যদি তোমরা ঢোকো, দেখবে ম্যাক্সিমাম শো মানে কোনো মানে ফাঁকা, মানে কোনো ইয়েই নেই, সব গ্রিন। গ্রিন মানে কি ফাঁকা। যেখানে পুষ্পা যখন রিলিজ করেছিল প্রত্যেকটা শো হল পাওয়া যাচ্ছে, মানে রীতিমতো হলের লোক, মানে কি টিকিট পাওয়া যাচ্ছে না। সিকেন্দারের সবচেয়ে আমি ভাবলাম না ঠিক আছে, অনেকে হয়তো রিভিউ দিচ্ছে, সেই অনুযায়ী দেখতে গেছিলাম কালে, কিন্তু সেই ঘিচিপিটি স্টোরি। সালমান খান একজন এত ভালো মাপের একজন অ্যাক্টার, এত ভালো মাপের একজন সুপারস্টার, তিনি যদি এখন নিজেকে না ভাঙেন তো আগামী দিনে সাউথের সুপারস্টারদের কাছে এরা টিকতে পারবে না, জাস্ট টিকতে পারবে না। কি গল্প, সালমান খান একটা রাজা, সঞ্জয় রাজকোটের রাজা হচ্ছে সালমান খান। তার বিশাল পাওয়ার, তার প্রচুর পয়সা আছে, তাকে সারা গ্রামের লোক, সারা এলাকার লোক, হাজার হাজার লোক তাকে মেনে চলে। সেই সব লোককে জমি দান করেছে বাড়ি থাকার জন্য। তো সেখানকার একটা প্লেনে দেখাচ্ছে, একটা প্লেনে করে একটা মহিলা যাতায়াত করছে। মহিলাটি আগে পর্ন সিনেমা করতো, তা মহিলাটিকে একটা ভিলেন এসে উত্তপ্ত করবে, তখন মহিলাটি বলবে দেখো আমি সব সিনেমা এখন করি না, ছেড়ে দিলাম। ভিলেনটি বলবে তুমি যদি না আমার সাথে বেড শেয়ার না করো, তাহলে আমি তোমার ছেলেকে তোমার সিনেমাগুলো দেখিয়ে দেবো। তাই প্লেনের মধ্যেই মেয়েটার সাথে ছেলেটা উল্টোপাল্টা কাজ করতে হয়, তখন সালমান খান এসে ছেলেটাকে উত্তম মধ্যম দেয়। ছেলেটা ছিল একটা বিরাট বড় নেতার ছেলে, মানে একটা মহারাষ্ট্রের একটা বড় নেতা। এবার সেই নেতা সালমান খানের উপর ভীষণ লেগে গেছে। সে তখন যায় যেভাবেই হোক বদলা নেবে, সালমান খানকে বদনাম করবে, সালমান খানকে ইয়ে করে দেবে। তো এই নিয়ে সঞ্জয় রাজকোটের সাথে সেই নেতার দ্বন্দ্ব শুরু হয়। তো একটা জায়গায় দেখায় যে ডাইনামিক বিস্ফোরণ হয়, একটা ওই এলাকাটা সালমান খানেরই, পুরো জায়গাটা বিস্ফোরণে উড়ে যায়। সালমান খান দৌড়ে এসে ওর বউকে উড়ে এসে বাঁচিয়ে নেয়, বাঁচিয়ে নিল, খুব ভালো কথা। তারপরে দেখা গেল বইয়ের যেই একটা গুলি ঢুকে গেছে শরীরে, কিন্তু কখন গুলি ঢুকলো সেটা, বিস্ফোরণ হলে গুলি কোথা থেকে ঢোকে সেটা আমার ধারণা নাই, সিনেমাতে এটা দেখিয়েছে। তো বউ তখন কিছু বলেনি, একটা গুলি লাগার পরও সে অতক্ষণ মানুষ কি করে সুস্থ, সে দেখাচ্ছে যে তার কষ্ট হচ্ছে, কিন্তু তারপর সুস্থ হবে, নর্মাল ভাবে কথা বলছে। আর সালমান খানের চোখে দেখতে পাচ্ছে না একটা গুলি তার এখানে ঢুকেছে, সে দেখতে পারবে না তার গুলি ঢোকেনি। এটা আমাকে অবাক লাগলো। আর কিছু অবাক লাগলো কিন্তু স্লো মোশনে ঘুষি মারছে, মানুষ উপরে উঠে যাচ্ছে, কে উড়ে চলে যাচ্ছে, এটা আমার কাছে অবাস্তব লেগেছে। গুলি যখন ওর শরীরে ঢুকলো, তো সে দেখতে, আমার পাশে একজন লোক আছে, আমি খেয়াল করবো না তার শরীরে গুলি, তারপর সে আমার বউ, সে আমার প্রিয়, আমি তোকে খেয়াল করবো, সেটা নাকি সালমান খান তখন খেয়াল করি। তাই মেয়েটা ওখান থেকে চলে যাওয়ার পর ওর যারা সালমান খানের আন্ডারে যারা কাজ করতো তারা দেখতে পায় যে মেয়েটা শরীর এরকম গুলি ধরে, তারা তখন হসপিটালে ভর্তি করে, কিন্তু তখনও সালমান খানকে জানানো হয়নি যে তোমার বউয়ের শরীরে এরকম বুলেট চলে গেছে। তারপরে এক সময় দেখা গেলো মারা যায় সেই মেয়েটি। তো সে বলে গেছিল যে আমি যখন মরে যাবো আমার সব শরীরের অঙ্গ প্রত্যঙ্গ ডোনেট করবো। তো যাই হোক, স্বাভাবিকভাবে সেই অঙ্গ প্রত্যঙ্গ ডোনেট করা হয়েছে। 3টে মানুষের, কাউকে হার্ট দেওয়া হয়েছে, কাউকে চোখ দেওয়া হয়েছে, কাউকে কিডনি, কাউকে লিভার, এরকম কিছু দেখা হয়। তো এই 4টে মানুষকে বাঁচাতে, 4টে মানুষের শরীরে এই জিনিসগুলো গেছে বলে সালমান খান এখন দায়িত্ব নিয়ে দিয়েছে যে ওর বউ এখনো ওদের মধ্যেই বেঁচে আছে, যাদেরকে চোখ, হার্ট, কিডনি দেওয়া আছে। কিন্তু ওই যে নেতা, তার ছেলে সালমান খানকে তাড়া করে গাড়ি নিয়ে, সেই সময় তার ছেলেটা বিস্ফোরণে মারা যায়। তারপর নেতা আবার রেগে যায়, বলছে, সালমান খান বলছে দেখো তোমার ছেলেও মরে গেছে, আমার বউ মরে গেছে, কিন্তু কেউ কারোর দোষে মরেনি। তো আমার দোষেও তোমার ছেলে মরেনি, তোমার দোষেও আমার বউ মরেনি, এটা আমাদের মানে ভাগ্য আমাদের মেরেছে। তো আমরা এই দ্বন্দ্ব এখানে মিটিয়ে নিতে চাই, কিন্তু সে শুনবে না। সে সালমান খানকে বলে আমার ছেলে যেমন চলে গেছে আমিও ছাড়বো না। সে তখন কারণ যেই 4টে মানুষের শরীরে তোমার বইয়ের অঙ্গ প্রত্যঙ্গ ডোনেট করা আছে, সেই 4টে মানুষকে আমরা দুনিয়া থেকে সরিয়ে দেবো, সে নেতার এটাই কথা। তখন সালমান খান বলে তুমি এইটা যদি করতে হলে তোমাকে এখনো অনেকবার জন্ম নিতে হবে, আমি করতে হবে। তারপরে 4টে মানুষকে শেষ করার জন্য সে তার গুন্ডা বাহিনী পাঠায়, সালমান খান ওখানে এসে সবাইকে মেরে শেষ করে দেয়। ঘিসি পিটি, সে একই স্টোরি। একটা জায়গায় দেখায় যে 6জন মিলে 100 জনের সাথে লড়াই করছে, এটা আমার পক্ষে কোনো সম্ভব মনে হলো না। যাই হোক, এই ঘিসি সালমান খানের সঙ্গে 4-5টা ছেলেকে ঢুকিয়ে দিয়েছে। এদের যে বিনা পয়সা, এদের পয়সা দিয়ে কেন রেখেছে সারা সিনেমা আমি বুঝলাম। সারাক্ষণ সালমান খানের পাশে ঘুরলে বডি বানিয়ে এই এদের কাজ, 2-1টা করে ডায়লগ বলিয়েছে। তো এই তো সিনেমা স্টোরি। তবে লাস্টে দেখা গেল দুষ্টের দমন সৃষ্টি পারে, পুরোনো গল্পকে নতুন হয়। এইসব গল্প এখনকার যুগে চলে। পুষ্পা স্টোরি অনেক বেটার ছিল, অনেকে মতো বলতে পারে পুষ্পা স্টোরি, পুষ্পার মতো আলাদা ক্রেজ ছিল। সেখানে সালমান খানের স্লো মোশন, কিছু ভিএফএক্স, কিছু দামি ক্যামেরা, এই হচ্ছে ব্যাপার। না গান ভালো, না কিচ্ছু ভালো। সিকান্দারের মতো একটা সিনেমা সালমান খান কোন হিসেবে করলো আমি বুঝতে পারলাম না। যেখানে এখন দেখছে মানুষ এই জিনিস নিচ্ছে না, এই জিনিস এখন চলে না, তারপরেও কিভাবে আমার মাথা ঢুকলো। তোমাদের যদি মাথা ঢুকে আমাকে জানিও।
और प्लीज सलमान खान सर मेरा 130 रुपया वापस कर दीजिए प्लीज।